Assalamu alaikum. Bismillahir Rahmanir Rahim. Remembering Maulvi Tajuddin Ahmad, a tribute to his life and works. Inspirational journey of an Islamic scholar and social reformer with incomparable personalities. এই প্রেজেন্টেশনটা উপস্থাপন করার জন্য আমরা একে তিনটা অংশে বিভক্ত করেছি। প্রথম অংশে আছে মৌলভী তাজউদ্দিন আহমদের শৈশব থেকে একেবারে শিক্ষা সমাপনী এবং চাকরিতে ঢোকা পর্যন্ত। এর পরবর্তী পর্যায়ে আছে তার বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন কৃতিত্ব নিয়ে তার বর্ণনা এবং তার থেকে শিক্ষণীয় বিষয়গুলি উপস্থাপন করা হয়েছে। এবং তৃতীয় খণ্ডে আছে তার সম্পর্কে তার মৃত্যু পরবর্তী পর্যায়ে যারা আবেগ আপ্লুত হয়ে এবং বাস্তবে তারা যাকে চিনতেন সেইভাবে যারা তাদের মনের কথা প্রকাশ করেছেন সেইগুলো নিয়ে একটা উপস্থাপনা। আশা করি এর থেকে অনেকেই মূল্যবান অনেক উপদেশ পাবেন, যেটা তাদের জীবনে এবং পরবর্তী প্রজন্মের জন্য অনেক সহায়ক হবে, উপকারী হবে। এছাড়াও তার যে মূল উদ্দেশ্য ছিল তার পরবর্তী প্রজন্ম উন্নতি, তার পরবর্তী প্রজন্ম যেন সঠিক পথ পায় এবং আল্লাহর পথে থাকে, যে রসুলের পথে থাকে, সেই যে দিক নির্দেশনা এবং যে উপমা তিনি উপস্থাপন করে গেছেন তার কর্মময় জীবনে, সেগুলা যাতে মানুষ অবগত হয়। কি সংগ্রাম করে তিনি উঠে এসেছিলেন সেটাও মানুষ বুঝতে পারবে, তার পরবর্তী প্রজন্ম জানতে পারবে। সেই উদ্দেশ্যেই এই উপস্থাপনা তৈরি করা হয়েছে। আশা করি সকলেই এর দ্বারা উপকৃত হবেন। May his teachings and wisdom continue to inspire us and guide us in our lives. Let us honor his memory by striving to uphold the values and principles he stood for. May his legacy live on through our actions and deeds, spreading love, compassion, and knowledge to all those around us. Let us remember Maulvi Tajuddin Ahmad with gratitude and reverence, forever cherishing the impact he had on our lives. Maulvi Tajuddin Ahmad was a humble individual with a unique personality, strong Islamic values, diverse educational background, wisdom, and leadership qualities. Alhamdulillah Rabbil Alamin Ar-Rahman Ar-Rahim Maliki Yawmiddin Iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا
আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলিতেছেন, তোমরা কখনো আল্লাহর সঙ্গে কাকে শরীক করো না, যদি করো তবে তোমরা অসম্মানিত এবং লাঞ্ছিত হবে। আর আল্লাহ আদেশ করছেন, তোমরা কখনো আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আর পিতা মাতার সঙ্গে খুব ভালো ব্যবহার করবে। যদি তাদের কেউ তোমাদের নিকটে বার্ধক্যে উপনীত হয়, একজন কিংবা উভয়, তাহলে তোমরা কখনো তাদের কথায় বিরক্তি প্রকাশ করবে না, আর তাদের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলবে, আর তাদের জন্য সব সময় পাখির ডানা বিস্তার করিয়া, সাহায্যের ডানা বিস্তার করিয়া এবং অনুগ্রহের ডানা বিস্তার করিয়া ব্যবহার করিবে। আর তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে এই বলে যে, আল্লাহ, আমার এই বাপ মা আমাদের ছোটবেলায় যেমন আমাদিগকে অনুগ্রহ করিয়াছিলেন, দয়া করিয়াছিলেন, তুমি তাদেরকে সেই রূপ দয়া দান করো। আত্মা সম্বন্ধে কোরআনে বর্ণিত হইয়াছে, যদি তোমার হযরতকে বলা হচ্ছে, এই তোমাকে কাফেররা আত্মা সম্বন্ধে জিজ্ঞাসা করে, তখন তুমি বলো যে এই যে আত্মা, রূহ, এ আল্লাহর বিষয়, অন্য কারো কিছু জ্ঞান এতে নাই, আর যদি থাকে অতি সামান্য। আচ্ছা, এই বিষয় অন্য ধর্মাবলম্বী হিন্দুদের যে গীতা, ভাগবত গীতা আছে, তাতে লেখা রয়েছে, নৈনং সিন্ধতি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদান্তপ ন শোষয়তি মহাদূত। এই যে কথাগুলো দিয়া আত্মার পরিচয় দেওয়া হইয়াছে, যাতে মুসলমানদের কোরআনের সঙ্গে একেবারে হুবহু মিলে যায়। সেখানে বলা হয়েছে, আত্মা এমনই একটা জিনিস যাকে কখনো শস্ত্রে ভেদ করতে পারবে না, অভেদ্য এটা। আচ্ছা, নয়নং দহতি পাবক, আগুনে কখনোই পড়বে না, এর দাহ্য জিনিস না। এবং কোনো ক্লান্তি একে কর্মে কোনো ক্লান্তি একে ধরতে পারবে না। দেহকে ক্লান্ত করতে পারে, কিন্তু আত্মা ক্লান্ত হয় না। আচ্ছা, শোষয়তি মারুত, বাতাস সব তরল জিনিসকে শুকিয়ে ফেলে, কিন্তু আত্মা এমনই জিনিস, তাকে কোনো বাতাসে শুকাতে পারবে না। এই জন্য দেখা যায় এটা একটা ইমর্টাল, একটা অমর জিনিস। আত্মা একটা অমর জিনিস, এটার কোনো ক্ষয় নেই, এর কোনো শেষ নাই। Brief overview of the purpose of this presentation. The purpose of the presentation is to provide a comprehensive and inspiring overview of Maulvi Tajuddin Ahmad's life and works. Honoring legacy. The presentation aims to honor the memory and legacy of Maulvi Tajuddin Ahmad, who was a highly educated Islamic personality. It serves as a tribute to his achievements, contributions, and the impact he had on the lives of others. Preserving history. By documenting Maulvi Tajuddin Ahmad's life and works in a PowerPoint presentation, we are preserving his history for future generations. This ensures that
His story, teachings, and accomplishments are not forgotten and can continue to inspire others for years to come. Inspiration for the future generations. The presentation serves as a source of inspiration for our family and future generations. It highlights the values, principles, and dedication that characterized Maulvi Tajuddin Ahmad's life, encouraging others to emulate his example and pursue their own path with similar passion and commitment. Brief overview of the purpose of the presentation continued. Educational resource. It also serves as an educational resource, providing insights into Islamic scholarship, leadership, and community service. Through the presentation, viewers can learn about the importance of knowledge, compassion, and service in the context of Islamic teachings. Strengthening family bonds. By creating a tribute to Maulvi Tajuddin Ahmad, we are strengthening the bonds within our family. The presentation allows family members to come together to reflect on cherished memories, celebrate shared accomplishments, and honor the patriarchs who played a significant role in shaping their lives. Overall, the purpose of this presentation is to celebrate the life and works of Maulvi Tajuddin Ahmad, inspire others with his examples, and ensure that his legacy continues to shine brightly for generations to come. Why Maulvi Tajuddin Ahmad is being honored? Number 1. Dedication to Islamic lifestyle. He was firmly committed to Islamic lifestyle and education. His dedication to the study and determination of Islamic knowledge is a significant reason for honoring him. Number 2. Leadership in the community. He held different leadership positions within his community and had played prominent roles in the community organizations. His leadership qualities and contributions are acknowledged by the community. Number 3. Service to humanity. He was known for his service to humanity through charitable work, humanitarian efforts, and social activism. His selfless dedication to helping others, regardless of their background, is a testament of his character and merits recognition. Number 4. Positive impact on lives. He had impacted positively on the life of those around him. Through his teachings, mentorship, counseling, or personal example, he influenced on individuals within the community and beyond. Number 5. Personal qualities and values. His personal qualities and values made him deserving of honor. These include integrity, compassion, humbleness, wisdom, and a strong religious faith that guided his actions and interactions with others. He used to base all his decisions on his Islamic religious knowledge and values without giving importance to the outcome of the work or worldly success. Throughout his life, he never spoke ill of or mistreated anyone when he was displeased with them. Number 6. Legacy for future generations. The lasting legacy that he has left behind for future generations through his statements, teachings, writings, leadership, and examples continue to inspire and guide others,
ensuring that his impact will be felt for years to come. Remembering Maulvi Tajuddin Ahmad. Personal information. Name Tajuddin Ahmad. Father's name Maulvi Nazimuddin Sardar. Mother's name Sajeda Bibi Shajubi. Date of birth 19th Magh 1321 Bengali era and 2nd February 1915. Date of expiry 26th October 1988. Place of birth Balakod, Gopalganj. Place of death Mamun Villa, Haveli, Gopalpur, Faridpur. Family background and culture. The Sardars of Balakod. The Afghans were migrating and settling in the plains of Indus and Ganges River for centuries. The Sultanate of Delhi, Mughal Empire and smaller Muslim states routinely recruited Afghan soldiers for their army for over 500 years. One such Afghan general of Mughal army, Sher Shah Suri, founded the Suri Empire in India with its capital at Delhi. Sher Shah Suri took control of Mughal Empire in 1540. Thousands of Afghans were recruited to serve the Suri dynasty, who were given land grants. Maulvi Tajuddin Ahmad's ancestors were migrated from Afghanistan during the Pathan rule in India. They served as warriors for the emperor and in return were granted the status of Jagirdar of Shahpur Pargana, which was comprised of 27 villages including Balakod. His forefathers initially settled in that area, which was once a part of Sundarban. As time passed, all the area transformed into a village. It was named Balakod. The title Sardar was awarded to them by the Mughal Emperor for their bravery in the battlefield. After the decline of the Mughal rule in India, these Sardars refused to submit to the British. Instead, the Sardars persisted in resisting and boycotting the British for an extended period. Following a defeat by the British, they were compelled to vacate Balakod. Subsequently, for tactical purpose, they relocated to the heart of Sundarban and established a new settlement. Concealed there, they sustained their struggle against the British. Eventually, this location was designated as Sardar-e-Chaur. Due to rise in tiger attacks in the area of Sardar-e-Chaur, they had no choice but to go back to the previous home in Balakod village. Remembering Maulvi Tajuddin Ahmad. Family background. The Sardars of Balakod. Then, as per the negotiated agreement between the representatives of the British Raj and the leaders of the Sardars of Balakod, Jagirdar of Shahpur Pargana was abolished under the following conditions. The Sardars will continue to retain their Sardar title, which was given by the Mughal Emperor. The Sardars will no more raise arms against the British Raj, and in return they will be exempted from paying land taxes
for 1400 bighas of Waqf property at Balakord, which was granted to them by the Mughal emperor. Maulvi Tajuddin Ahmad was the Mutawalli of that Waqf property till his death. After the introduction of Jamindari system in 1793, the control of Shahpur Pargana was assumed by the Roy Chaudhuri family of Ulpur. During that era, the Jamindar of Ulpur utilized Hindustani Lathial teams to forcibly collect taxes from the subjects as per the prevailing law. Being unable to pay taxes, these Lathials would detain subjects or snatch rice directly from fields. While passing by the Jamindar's house, the individuals were prohibited from carrying umbrella over their heads or wearing shoes on their feet. In 1859, the British government passed a law abolishing Jamindar's right to imprison or oppress subjects. Despite limited progress in education at that time, the news of these changes sparked a sense of rebellion against the Jamindars among the subjects. The revolt began in 1859, led by the Sardars of Balakord. Despite the peaceful nature of the locals, the spark of rebellion ignited. Following the Sardars' guidance, rebels initially had stopped paying taxes to the Jamindars. Soon, many of the residents of that area had rallied to their side. Some had been storing Jamindars' rice for fees. As the Jamindars did not farm themselves, local prevented them from storing rice, causing a crisis for the Jamindar's family. The Jamindars, facing the threat of losing authority over land due to unpaid taxes, sent two Hindustani Lathial teams in 1862 to forcibly collect taxes at Korpara weekly market. Despite the market's high ground, it was surrounded by deep monsoon waters. The Jamindar's team, led by Misri Thakur and Bhattokrishna Mishra, approached the market by small boats armed with weapons. The rebellious Sardars, having prior knowledge of the attack, prepared thoroughly and ambushed the Jamindar's team. Misri Thakur was killed and Bhattokrishna Mishra was seriously injured in the attack, which occurred on July 21, 1862. Following this defeat, rumors of a rebel attack on Ulpur caused panic among the Jamindars, who then hired local villagers for protection. Despite their anger, the Jamindars were powerless to retaliate effectively. Several rebels were later convicted in criminal cases, but the rebellion concluded in 1863 with many Sardars being released due to insufficient evidence. As a remedy, the British government introduced the Bengal Tenancy Act in 1885 to protect the subjects from the torture of the Jamindars. সূত্র ঐতিহাসিক দীনবন্ধু রায়চৌধুরী, পরিচয় ও প্রজাবিদ্রোহ বা জোট, পৃষ্ঠা নাম্বার 410-414। Respectful status earned by the Sardars of Balakord. As a result of this incident, the respect, honor and pride of the Sardars increased significantly within and outside Shahpur Pargana. Eligible grooms from nearby villages would propose marriage to the brides of the Sardars family in order to establish a strong relation with the Sardars.
Sardar's leaders had permitted such unions with Sheikh, Beg, Khan, Mullah and Mirza families under two conditions. Number one, the groom must pay an amount of money equivalent to the bride's weight to the bride's father or guardian. Number two, the groom must transfer the ownership of a portion of his land to the bride's father or guardian. Through this matrimonial system, some Sardars had accumulated wealth. Many were engaged in commerce and agriculture. Some, however, a few had become moneylenders who charged high interest on the loans they provided to the borrowers. Family background and culture. Struggles of Maulvi Tajuddin Ahmad for education. Besides Islamic education, Sardars had a strong hatred towards other forms of education introduced by the British in India. Acquiring proficiency in English was viewed as a grave transgression. His father believed that learning English would ultimately lead him to hell. Under this situation, his early education was started at the village Pathshala of Bolakul. However, for better schooling, he relocated to Ulpur School, residing temporarily at his elder sister's home at Nijra village, as the school was a mere 2 miles from Nijra but 9 miles from Bolakul. Responding to his other sister Spela to implant a passion for learning in his nephews, he spent time at her home at Kolatola village in Bagerhat. During this period, he had shared a study table with his nephews, slightly older by 6 months. The table was partitioned by a fence made from jute sticks, featuring a large hole in the center to accommodate a lamp for both the readers. Despite his father's disapproval, when he was only 10 to 12 years old, his mother had sent him to Calcutta to pursue Anglo-Arabic education at Calcutta Aliyah Madrasa. He was the initial person in the Sardar family and in Gopalganj to receive such education. Here, his mother had played a visionary and courageous role, making impactful decisions to provide proper education to her 17th son Tajuddin Ahmad. His mother Sajeda Bibi had lost 13 out of her 18 children at various ages, with Tajuddin Ahmad being the youngest of the 5 who survived during her lifetime. Family background and culture. Impact of education on Maulvi Tajuddin Ahmad. Maulvi Tajuddin Ahmad removed the family title Sardar from his name because he believed it was merely a symbol of pride passed down from ancestors that degraded others. He never showed any pride or hatred like other Sardars. Instead, he was very polite and humble to all, regardless of their religion, caste, title, or social status. He used the ayats on usury from the Holy Quran to instill fear in the moneylenders of his village regarding their sinful usury practice and convince them to stop their unethical behavior. A wealthy man named Haji Azharuddin Sardar regretted his actions and changed from being a usurer to a philanthropist. He had settled dispute among rival village groups
by reciting Quranic verses, explaining their meanings, thus avoiding murder, fight, and lawsuits, and ensuring peace in the village. Shahapur Pargana. Ulpur is a village to the north of Gopalganj in Bangladesh. It was founded by the Bashu Rai Chaudhuri of Ulpur Jamidar family as seat of their Jamindari and Jagiri called Shahpur. Shahpur Pargana consisted of 27 maujas, villages plus surrounding greens, farmlands, lakes, etc., and the total population of 30,200 in 1931, with Ulpur being the central village and the seat of Jamindari. The population of Balakod was 1950 in 1931. Shahpur Pargana was the name of the area in Mughal times. Ulpur acted as a kind of capital, as that was where lived the Roy Chaudhuri family, who were the Jamindar and Jagirdar of Shahpur. The name Shahpur is no longer exists in the administrative records, as administrative division were changed in British times. Now it is a part of Gopalganj district. The British had made Gopalganj a subdivision headquarter within Faridpur district. The Bangladesh government has turned Gopalganj into a district. Early life and education. Education, studies, and entry into profession. His education was initiated at pre-primary school, that is Pathshala at Balakod. Received primary education from Ulpur PC High School, Gopalganj. Passed junior madrasa examination held in 1928 with Arabic, English, geography, history, arithmetic, and Bengali. Passed high madrasa examination held in 1933 and secured the 7th place in the first division. Passed intermediate examination held in 1935 from Dhaka Islamic Intermediate College and secured 18th place in the first division. Up to intermediate level, other than Arabic, Fiqh and Usul, Quran and Hadith, Kalam and Arabic logic, he has also studied English literature, Bengali, Sanskrit, Persian, and Urdu language, along with math, history, physics, chemistry, and geography. He passed BA Honours in Arabic from Presidency College, Calcutta in 1937 and secured the first position. He had enjoyed full scholarship from grade 3 till the end of his education. He translated an Arabic book named Mawal Arak, The Water of Leaf, for Mr. Stephenson, DPI, Bengal, and in return he was facilitated to become a member of the Royal Asiatic Society of Bengal. He took part in competitive public examination of Bengal and joined the Bengal Civil Service in 1939 and was posted in Kolkata till partition of India in 1947. 30শে ডিসেম্বর 1927 আমি হাসমত আরা বেগম আমার আজিমপুরের বাসায় আমার আব্বা জনাব মৌলভী তাজউদ্দিন আহমদ সাহেবের কিছু মূল্যবান কথা রেকর্ড করে রাখছি। এখন তিনি নিজ মুখে তার বংশ পরিচয় দিচ্ছেন। আমার নাম তাজউদ্দিন আহমদ, পিতা মৃত্যু মৌলভী নাজিমউদ্দিন আহমদ সরদার, গ্রাম বলাকুল, পোস্ট অফিস বলাকুল,
জেলা থানা গোপালগঞ্জ। আমার ফ্যামিলি পাঠান যুগে 500 বছর আগে পাঠান যুগে এই স্থানে বসবাস আরম্ভ করে। আস্তে আস্তে মোগল যুগ ছড়িয়ে যায়। পরে ইংরেজরা এই দেশ দখল করে। ওই সময় আমাদের অধীনে শাহপুর পরগনার 27টা গ্রাম ছিল আমাদের জায়গির স্বরূপ। এর পরিবর্তে আমাদের সৈন্য যোগাইতে হইত যুদ্ধের সময়। ওই অঞ্চল সে সময় সুন্দরবনের অংশ ছিল। সুন্দরবন আস্তে আস্তে সরিয়ে দক্ষিণ দিকে সরিয়ে যেতেছিল। আমাদের পূর্বপুরুষরা ওই জায়গা আবার সরিয়ে বসবাস করিতেন এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করিতেন। এই সময় ব্রিটিশ সরকার আসিয়া দেখিলেন ওই জায়গার কোনো রাজনৈতিক সম্বন্ধ তাদের সঙ্গে হইতেছে না। তারা কমিশন পাঠাইলেন আমাদের বাড়িতে। তারা আসিয়া আমাদের বাড়িতে আমার পূর্বপুরুষ, আমার পরদাদি এবং পরদাদা এদের সঙ্গে আলাপ করিলেন। আলাপ করিয়া জানিতে পারিলেন যে আমাদের পূর্বপুরুষরা ওই জায়গায় জায়গা হিসেবে ভোগ করিতেন এবং ওই সৈন্য দিয়ে সাহায্য করতেন সম্রাটকে। সেই হিসেবে এই জায়গায় সকলে আমাদের মানত, বিচার আচার। সৈন্য অন্য কোথাও তাদের যাওয়া রাখতো না, তাদের চাইতে না। তারপরে ব্রিটিশ সরকার চেষ্টা করেছে আমাদের ফ্যামিলির সঙ্গে আপোষ করতে, কিন্তু আমার ফ্যামিলি সেই আপোষে রাজি হয়নি। পরে মৌলানা কেরামত আলী সাহেবের মাধ্যমে আমাদের বাড়িতে আমার পূর্বপুরুষকে বাধ্য করবার চেষ্টা করা হয়। তিনি আসিয়া 4 দিন আমাদের বাড়িতে থাকিয়া আমার দাদার সঙ্গে অনেক কথাবার্তা তর্ক বিতর্ক করেন। থাকার করার পরে কোনো ফল হয়নি। এরপরে আমার ব্রিটিশ সরকারের লোকের সঙ্গে, আমার লোকদের সঙ্গে আমার পূর্বপুরুষদের যুদ্ধ হয়। সেই যুদ্ধে ব্রিটিশ সরকারের লোক ধরা পড়ে আমাদের হাতে। ধরা পড়ার পরে সে আমাদের আর্মারি মানে অস্ত্রাগারের সন্ধান ব্রিটিশ সরকারের জানাইয়া দেওয়ার পরে পুনরায় যুদ্ধ যে হয়, সেই যুদ্ধে আমার পূর্বপুরুষরা পরাজিত হয়ে সুন্দরবনে চলে যায়। সুন্দরবনে যে জায়গায় তারা বসত করেন সেই জায়গাটার বর্তমান নাম রামচন্দ্রপুর এবং তা এখন গোপালগঞ্জ জেলার পশ্চিমায় গুলিয়ে দিয়েছে। আগে ওইটা খুলনা জেলার মধ্যে ছিল, খুলনা যশোর জেলার মধ্যে ছিল। সেখানে দখল করে নেয় তারা, সে জায়গায় আবার করে নিয়ে সরকারের চর নাম, সরকারের ওই জায়গাটার নাম সরকারের চর। আমার পূর্বপুরুষের নাম অনুসারে। আর একটা চর আছে, সেটা মতিরামের চর বলে। সেইটা হচ্ছে আমাদের গ্রামেরই একবার মুরগি হিন্দু, তারাও আমার পূর্বপুরুষের সঙ্গে চলিয়ে গিয়েছিল। ওইখানে আমার বহুদিন বাস করার পরে আমার বাপ, আমার চাচা, আমার শ্বশুর জন্ম হয়। সেখানে আমার দাদা মারা যান। আমার বাবার নিজের ভাই, তার নাম সকরি সরকার, উনি বেঁচে ছিলেন। হ্যাঁ, উনি বেঁচে ছিলেন। উনি বাড়িতে ছিলেন না আমার দাদার মৃত্যুর সময়। পরে উনি জানতে পারেন, যা হোক পরে বাঘের উৎপাত হয় এমন যে সেখানে থাকা বিপজ্জনক হয়ে পড়ে। তখন আমাদের পরিবারের একটা অংশ যারা আমাদের পুরনো বসতি স্থানে ছিল তাদের সঙ্গে যোগাযোগ করে আমার বাপ, চাচা এবং ফুকুরি নিয়ে এবং অন্যান্য আত্মীয়দের নিয়ে আমাদের পুরনো জায়গায় সেই বলাচল গ্রামে ঠিক আছে। এখনো আমরা সেইখানে বসতি হয়েছি। তবে শর্ত ছিল এই যে আমাদের ওই হক সম্পত্তি 14 জমি, সেই হক সম্পত্তি উপরে কোনো খাজনা বসবে না, এখনো বসে গেছে।
তবে শেষ বছর হিসেবে নিয়ে আমাদের ব্রিটিশ সরকারের সঙ্গে অনেক বোঝাপড়া হয়েছে, হওয়ার পরে 36 টাকা সীমিত হচ্ছে। আমরা এই 36 সেই সম্পত্তি সেটা তো মোটামুটি ছিল আমাদের ফ্যামিলির নিয়ম অনুসারে আমাদের মধ্যে যে আলেম থাকে সেই সম্পত্তির মোতাহালি হয়, এবং বর্তমানে আমি সেই আলেমটা কাছে আমি তার মোতাহালি আছি, এবং আমার পরে আবার আমার ফ্যামিলির যে আলেম থাকে তার কাছে এই যে দায়িত্বটা চলে যায়। সেই সময়কার টপোগ্রাফি সম্পর্কে ওই জায়গায় কিছু ওই আমি নিজের যা দেখি এখন যে আমাদের ওই জায়গাটা অনেক পুরনো বড় বড় গাছের পড়ে দিয়েছে মাটির তলে, সামান্য মাটির তলে পড়ে আছে, এবং পাকটুকু আছে, বড় বড় পাকটুকু যা দিয়ে পানির ব্যবস্থা করা হচ্ছে, কি বুঝতে যায়। বড় বড় পাকা ইন্ডিয়ারা আছে, সেই সমস্ত জায়গায় মনে হয় যে ভূমিকম্পে ধসে নিচে হয়ে গেছে, আগে উচ্চ জায়গা ছিল, নিচে হয়ে গেছে। তো জায়গা টপোগ্রাফি কিছু ভৌগোলিক কারণে বন্ধ হয়ে গেছে, কিছু সময়ের কারণে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেলে এখন আমাদের এই জায়গাটা উর্বর এবং খুব ফসল হয়। আগে যেমন মাছ ধরার ফিশারি ছিল, ওরকম ফিশারি নাই, এখন সব শস্য থেকে। আপনি এটা হলো আপনার এই জায়গাটা। এখন আপনি আপনার মায়ের কথা কিছু বলেন, ছোটবেলার কথা কিছু বলেন। আচ্ছা, আমার ছোটবেলায় আমার বয়স যখন 3 বছর, সেই সময় আমার এক ভাই জন্ম, তার নাম ছিল হাসানুদ্দিন। সে জন্মার পরে 6 মাস পরে সে মারা যায়। তবে আমার মা ভীষণ অসুস্থ হন, পরন্তরে অসুস্থ আমার মা আমার খালার কাছে পাঠিয়ে খালার খুব পছন্দ, খালার খুব বাধ্য ছিলেন, খালা ছিলেন। তারপরে আমার পাঠ্যবস্থা আরম্ভ হয়। আমি প্রথমে গ্রামের পাঠশালায় পড়ি। পাঠশালায় ভালো রেজাল্ট করাতে ওই পাঠশালার পরিদর্শক আমাদের বাড়িতে আসেন। তিনি আজকে আমার লেখাপড়ার আগ্রহ দেখে আমার তুমি আদর খুলে করছি। আদর করে করছিলেন, আমি উৎসাহ পেয়ে লেখাপড়া আরো মনোযোগ দিই। তারপরে আমি কলকাতা আগের মতো সে পড়তে যাই, সেখানে ফার্স্ট যাই, সেখানে পড়তে থাকে। পরে আমার মন এরকম হয়েছে, আমি সেটা এডুকেশনে ঢুকে দিই। এরপরে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হই। প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়ে সেখান থেকে আমি বিএ অনার্সে ফার্স্ট হলে আমি তো কলেজ ইউনিভার্সিটি ভর্তি হইনি। আমার পরীক্ষা নিয়ে গণমাধ্যম ছিল, সেই পরে ডিপিএস ক্যাপিটাল সাহেব আমার একজন ছিলেন, তিনি আমার এটাকে নিয়ে আমার স্কলারশিপ, আমার ফার্স্ট প্লেস সমস্ত দিয়ে রেজেক্ট করে 6 মাস পরে আমার ইউনিভার্সিটি ভর্তি করে দিলেন। আমি ম্যাট্রিক ওই যে মিডিল যেটা ছিল সেখানেও ফার্স্ট ছিল, ওকে স্কলারশিপ হয়ে গেছে। আমার ক্লাস 3 থেকে এনে বলছে স্কলারশিপ। মারা গেল, আমাদের দিয়েছিল 18 পিরিয়ডে। সাথে পরীক্ষা দেওয়ার আগে বিসিএস কমপ্লিট করে চাকরি দিয়ে উনি তখন ডিপিআই ছিলেন, উনি ডিপিআইতে রিটায়ার করে গেছিলেন। তো ওনার পিএইচডি থিসিসের ব্যাপারে ওনার ডিপিআই আগে ডিপিআই ছিল, আগে প্রেসিডেন্সি কলেজের প্রিন্সিপাল ছিলেন।
তারপরে কি বিয়ে হয়ে গেল। পরে উনি একটা ব্যক্তি ছিলেন, তার মধ্যে একটা বইয়ের নাম ছিল মাওলা রায়। এটা তিনি মেসোপটেমিয়ার থেকে উদ্ধার করে, যুদ্ধে বন্দিও করছেন, মেসোপটেমিয়ার থেকে উদ্ধার করছিলেন। সেই মেসোপটেমিয়া থেকে বই আনে, ওই বইটি তিনি আমার দেন ট্রান্সলেট করে দেওয়ার জন্য। আর ইংরেজিতে আমি সেইটি আমার প্রেসিডেন্সি কলেজের ছাত্র হিসেবে ট্রান্সলেট করে দিই। তিনি খুশি হয়ে আমার অনেক টাকা দিচ্ছিলেন। আমি টাকা নেই তিনি আমার ভবিষ্যতে দেখাবেন সেই মানে তো পাতার পানি উনি কেমিস্ট্রির উপরে কেমিস্ট্রি। তারপরে উনি আপনার আর কি একটা সুযোগ করে দেন। পরে টাকা নিলাম না যখন, তখন তিনি আমাদের দয়া করে ওই রয়্যাল সোসাইটির মেম্বার থেকে রিসার্চ করবার সুযোগ দিয়ে দেন, যেটা খুবই আমাদের খুবই উপযোগী প্রমাণিত হয়েছে। তাতে আমার অনেক কিছু জানবার সুযোগ হয়েছে, যা অন্যের পক্ষে সম্ভব না। তখনকার আমি চেয়ারের মতো তাছাড়া আরো অনেক পুরনো রেয়ার বুকস, এগুলো ইন্টারন্যাশনাল বই, এগুলো আমার দেখবার সুযোগ হয়েছে। তাতে আমার জ্ঞান সম্বন্ধে ওখানে তো সাধারণ লোক পড়াশোনা করতে পারে না, সবই আছে। এই যত বই লেখা তারপরে আমি চাকরিটি ঢোকার পরে তখন কলকাতা আমার পোস্টিং ছিল, আমি ওইখানে দেখতাম বিশেষ করতাম চাকরি। চাকরি জীবনে আপনার তো সম্মান ছিল আগাগোড়াই। আপনি কি নীতিতে বিশ্বাসী ছিলেন এই চাকরি করাকালীন? চাকরিটা আপনার চাকরি যে ডিপার্টমেন্টে ছিল সেই ডিপার্টমেন্টটা তো ধরেন সে তার বদলতে যারা অনেকেই তো সৌভাগ্যবান হয়েছে। চাকরি জীবনে তো চাকরি জায়গায় আছে, তার জন্য আপনার নীতিটা কি ছিল যে আপনি নিজে ঠিক থাকবেন এবং অপরের উপকার করবেন? আমি সরকারের চাকরি, ব্রিটিশ সরকারের চাকরি আমি প্রথম গ্রহণ করি, কারণ আমার ফ্যামিলিতে আমার আগে ব্রিটিশ সরকারের চাকরি নেয়নি, একটা ঘৃণা ছিল। আমি সেই ঘৃণা ত্যাগ করে চাকরি নিয়েছিলাম। চাকরি নিয়ে আমি আমার নিজের সততা বজায় রেখে যতদিন চাকরি ছিল করে চলে আসছি। লোভও করিনি, লালসাও করিনি, এমনি কোনো মতো বেতন পাইছি চাকরি। এখন ব্যক্তিগতভাবে আপনি তো পবিত্র কোরআন শরীফ এই শিক্ষাটাই তো আপনি সারা জীবন এখনো আপনি এটা নিয়েই আপনি গবেষণা করেন এবং এইটার উপরে আপনি মানুষকে উপদেশ যা দেবার কোরআনের অন্য কোনো কিছু আমি মানতে পারি না, সেটা আমার সন্দেহ। অন্য কোনো জিনিসই আমার সন্দেহ। তবে আমি বাইবেল পড়ছি, হিন্দু ধর্মশাস্ত্র অনেক পড়ছি জানবার বিশ্বাসের জন্য না। কোরআন শরীফে আপনি যেটা বলেন যে বেহেশত লোকের কথা, বেহেশতে যাওয়ার ব্যাপার কথা, এই ধরনের 1/3 এই ধরনের কথাবার্তা আছে, বাকি সব শিক্ষামূলক বা ডেভেলপমেন্টের উপরে। এটা আপনি মানুষের উন্নতির জন্য, মানুষের আত্মার এবং দেহের উন্নতির জন্য কোরআন শরীফে অনেক কথা আছে। চিকিৎসার কথাও আছে, মনের চিকিৎসা এবং শরীরের চিকিৎসা সব কথা কোরআন শরীফে আছে। এমন কিছু নাই যা মানুষের দরকারি লাগে, এমন সব কিছুই আছে। মানুষের দরকারি কিছুই কোরআন না করে, তবে আমাদের বলবার আমাদের সাহায্য হয় না, আরো চর্চার দরকার। চর্চার ধরনও আমাদের দেশে শুধু বেহেশতে যাবার জন্য যে কোরআন শরীফ আছে তা না, বাকি Indictment of Maulvi Tajuddin Ahmad.
He was a researcher of the Holy Quran. He dedicated hours to study the Quran, engaging in discussion about its verses with his family, relatives, and community, motivating them to pursue spiritual growth and enlightenment to lead a virtuous life in the world. To satisfy his thirst for knowledge alongside the Holy Quran, he habitually studied literature, history, philosophy, and religious texts of various faiths in English, Sanskrit, and Persian. He possessed a precious collection of rare books, a very few of which are described below. Complete works of William Shakespeare, The Golden Treasury, Devani Hafez, and many more. His wise counsel, interactions, discussions, lifestyle, and personal examples attracted individuals from far and wide who wished to learn from him. Through these endeavors, Maulvi Tajuddin Ahmad not only transformed his own life through enlightenment but also influenced many others, leading them on a path of self-reflection and self-discovery. ইজিপ্টে আপনার পড়াশোনা করার একটা সুযোগ আসছে। সুযোগ আছে। আমি আগে আমাদের ছাত্র থাকাকালে ইজিপ্টের ডেপুটেশন আসছিল, সেই ডেপুটেশনের সাথে আমি আরবি ভাষায় আলাপ করি। আলাপ করার তো করার মধ্যেই আমার আলাদা ইউনিভার্সিটি নিয়ে গেছে। কিন্তু আমার সেই সুযোগ আমি করতে পারলাম না। আমার ভাই মারা যাওয়াতে আমার মা আরবি ভাষা। আচ্ছা আব্বা, তাইলে আপনি তো যেভাবে ধরেন আপনি তো আগে পড়ছেন, সেই সাথে আমরা তো আমাদের বিশ্বাস যে আপনি ইংরেজিও চর্চা করছেন সারা জীবন। তো ইংরেজি তো আপনার অনার্সে ছিল না? অনার্স আমার প্রথম ছিল। আচ্ছা, ইংরেজি অনার্স ছিল, তখন আরবি অনার্সের ভালো ছাত্র না পাওয়াতে আমার 1 বছর পর পড়লে কলেজ কি বলবে, কলেজই বললে গিয়ে 1 বছর পরে আমার আরবি অনার্স দিয়ে সেই আরবি অনার্সে আমি পাস আরবি অনার্সে আপনি ফার্স্ট ইংরেজি চর্চা করছি এবং আমার বড় বড় মহামান্য প্রফেসররা ছিলেন। আপনি ইংরেজি একটা কবিতা লিখে খাতায় রেকর্ড করে রাখছেন, কবিতাটা একটু বলেন কি? প্রথম লাইনটা আইডেন্টিফিকেশনের উপরে, নিজের আইডেন্টিফিকেশনের উপরে কবিতাটা তার লেখা। একটা সকল বইয়ের নাম আমার মনে নেই। একটা যে সেইটা হলো মানুষের নিজের ব্যক্তিত্বের কথা বলতেছি। ব্যক্তিত্ব যদি সজাগ থাকে, নিজের পার্সনটা নিজের ব্যক্তিত্ব যদি সজাগ থাকে, সে দুনিয়াতে কিছু দিতে হয় না, সেটা কর্তব্য করে দেয়। এইটা বুঝাবার জন্য ওই তোমার বংশ পরিচয় আমি জানতে চাই না। তুমি কোন বংশে জন্মেছো তা দিয়ে তোমার কোনো বংশ আসবে না, আর তুমি কি করতেছো তাই দিয়ে তোমার বংশ আসবে। I know not whence I came, I know not whither I go. কোথার থেকে আমি আসলাম এবং কোথায় আমি যাবো, এই দুইটির সঙ্গে আমার এই দুইটি নিয়ে আমার কিছু আসে যায়, এই দুইটি আমি ধার পারি না। But the fact stands clear that I am in this world of pleasure and hope. যে একটা সত্য, ধ্রুব সত্য এইটা আছে যে এই যে সুখ এবং দুঃখের দুনিয়াতে আমি এখন এইটা বাস্তব সত্য, এবং এই সত্য ধরে কাজ করতে। কি কাজ করবে, কেমন কাজ করবে তার নীতি উপরে আমরা কিছু করি। But out of the niche and mark, প্রকাশ্য এবং অপ্রকাশ্য ঘটনা বা জিনিস,
এর মাঝে একটা জিনিস প্রকট হয়ে আছে, another truth shines plain, অন্য আরেকটা সত্য প্রকাশ হয়ে আছে যে it is my power each day and hour to add its joy or its pain. এই যে আমারই ক্ষমতা, যে ক্ষমতা দ্বারা আমি এই দুনিয়ার এই অবস্থাটার মধ্যে তার সুখও বাড়াতে পারি, শান্তি বাড়াতে পারি, আবার তার অশান্তি এবং দুঃখ বাড়াতে পারি, আমার হাতের কাজ। কাজে মানুষের সাবধানে কাজ করতে হবে দুনিয়ার এইটা ইলা তৈরি করতে এটা কোন লোকের বংশগত পরিচয় দিয়ে কারো অংশ হয়। আরেকটা কবিতা আপনি একটু বলেন যে হ্যাঁ, আর একটি মহৎ কবিতা ইংরেজি কবি, Pitch thy behavior low, thy projects high, so shalt thou humble and magnanimous be. Sing not in spirit, who aimeth at the sky, shoots higher much than he that means a tree. এর অর্থ তুমি আশাতে হতাশা হইও না, তুমি হতাশা হইও না, খুব এই যে আকাশের দিকে তাকাইয়া তীর লক্ষ্য করে, সে অবশ্যই যে গাছের উপর তাকাইয়া তীর লক্ষ্য করে তার উপরে যাই। এর উত্তরে দেখে দিন। আচ্ছা, এরপরে আরো একটা কবিতা, boast of heroism, the pomp of power, all that beauty, all that well-granted, await a life and immeasurable hour, the paths of glory will cut the great. এর অর্থ হল মানুষ যে বংশ পূর্বপুরুষদের গর্ব করে, মানুষ যে নিজের পূর্বপুরুষ বা নিজের ক্ষমতার উপরে বড়াই করে, মানুষ যে রূপ বা গুণের বড়াই করে, মানুষ যে সম্পদের বড়াই করে, এই সব কিছুই একটা ধ্বংসের মুখোমুখি হওয়ার সম্ভাবনায় আছে। The learning points in these three poems recited by Maulvi Tajuddin Ahmad. The learning points in the poem My Symphony by William Ellery Channing, True Greatness by Francis Squires, and Elegy Written in a Country Churchyard by Thomas Gray are: number 1, humility and modesty. My Symphony advocates for a life of simplicity and joy found in humble everyday moments. True Greatness emphasizes that true greatness is marked by humility and moral virtues rather than external achievements. Elegy Written in a Country Churchyard highlights the equalizing nature of death, suggesting that the humble lives of the ordinary people are as distinguished as those of the powerful and wealthy. Number 2, inner virtues over external success. My Symphony encourages personal integrity, kindness, and living according to one's values. True greatness stresses that inner values
such as moral integrity and selflessness, define true greatness. Elegy written in a country churchyard reflects on transient nature of fame and wealth, suggesting that personal virtues and kindness are more important legacies. Number 3. Mortality and equality in death. My Symphony, while not directly about death, it implies a focus on lasting values and inner peace that transcend material concerns. True greatness implies that true greatness endures beyond death, rooted in virtues rather than temporal achievements. Elegy written in a country churchyard directly addresses mortality, emphasizing that death comes to all regardless of social status and that all lives have intrinsic values. Number 4. Reflection and contemplation. My Symphony encourages a reflective and mindful approach to living, finding joy and meaning in simplicity. True greatness invites contemplation on what constitutes true greatness, arguing a focus on inner virtues. Elegy written in a country churchyard promotes deep reflection on life, death, and what makes a life meaningful. By reciting these poems, Maulvi Tajuddin Ahmad had conveyed a message highlighting the significance of humility, inner virtues, and acknowledging the inherent worth of individual beyond the temporary external symbol of success.